আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব বেশি একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা হলো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর থাইরয়েড হরমোনের ইফেক্ট কী রোল আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর। দেখুন, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ আমাদের থাইরয়েড হরমোনগুলো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ইফেক্ট ফেলে আপনার সিস্টোলিক হাইপারটেনশন করে, আবার ডায়াস্টোলিক হাইপোটেনশন করে। কীভাবে এটা সম্ভব সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখুন, আমাদের হার্টের যে মায়োসাইটগুলো থাকে, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এদের মধ্যে T4 থেকে T3 পেরিফেরাল কনভার্সনটা সম্ভব নয়। এক্ষেত্রে যারা আগে থেকে T3 ছিল, সেগুলো আমাদের মায়োসাইটের রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, আমাদের কিছু সিস্টেমকে অ্যাক্টিভেট করবে, আবার কিছু সিস্টেমকে ডিঅ্যাক্টিভেট অথবা ইনহিবিট করবে। যেসব সিস্টেমকে ওরা অ্যাক্টিভেট করবে তাদের মধ্যে অন্যতম হলো আলফা মায়োসিন হেভি চেইন, জি প্রোটিন কাপড় রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভেট করবে, যেমন বিটা 1 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো থাইরয়েড হরমোনগুলা কখনোই ডিরেক্টলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়ায় না, ওরা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের এক্সপানশনটা বাড়ায়। অর্থাৎ আমাদের সেলের মধ্যে যে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলো থাকে, এগুলো বেশি পরিমাণ আপরেগুলেশন করে এখানে সেলের মেমব্রেনে নিয়ে আসে। ফলে আমাদের অ্যান্ড্রোজেনাস যে ক্যাথাকোলামিনগুলো থাকে, সেগুলো বেশি ওরা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, ফলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিগুলো বেশি দেখায়। তার মানে আমরা আজকে থেকে জানলাম যে থাইরয়েড হরমোনগুলো ডিরেক্টলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়ায় না। ওরা কী করে, কীভাবে বাড়ায়? ওরা হচ্ছে জাস্ট অ্যাড্রেনার্জিক রিসেপ্টরের এক্সপানশনটা বাড়ায়, অ্যাড্রেনার্জিক রিসেপ্টর আপরেগুলেশন করে অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলোর সিনথেসিসের পরিমাণ বাড়ায়। আবার দেখুন, ওরা ঠিক একইভাবে কিছু সিস্টেমকে ইনঅ্যাক্টিভেট করে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিটা মায়োসিন হেভি চেইন, ফসফো লাম্বান এবং অ্যাডিনাইন সাইক্লেস এনজাইম এবং NSCX এবং সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার, এগুলোকে ওরা সাধারণত ইনঅ্যাক্টিভেট করে। এগুলোর সম্মিলিত অ্যাক্টিভেশন এবং ইনঅ্যাক্টিভেশনের কারণে আমাদের হার্ট রেট বাড়ে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, পজিটিভ অ্যানট্রপিক এবং পজিটিভ প্রোনট্রপিক অ্যাকশনের কারণে দেখা যায় আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়ে, সে কারণে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়তেছে। এখন আসুন, এগুলো সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে আমাদের হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে সেগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা আগেই বলেছিলাম আমাদের আগের যে ভিডিওগুলোতে, থাইরয়েড হরমোন অ্যাকশনের ক্ষেত্রে দুই ধরনের পাথওয়ে আছে। একটা হচ্ছে কি জিনোমিক পাথওয়ে বা জিনোমিক ইফেক্ট, আরটা হলো নন জিনোমিক ইফেক্ট। জিনোমিক ইফেক্ট মানে হলো ওরা আমাদের যে রেটিনয়েড এক রিসেপ্টর অফ নিউক্লিয়াস, এখানের মধ্যে যে ডিএনএর হরমোন রেসপন্স এরিয়াতে, সেখানে ডিরেক্টলি থাইরয়েড হরমোনগুলো বাইন্ড করার পর যে ইফেক্টগুলো প্রদান করবে সেগুলো হচ্ছে জিনোমিক ইফেক্ট। আর নন জিনোমিক ইফেক্টগুলো সাধারণত কোথায় দেখা যায়? তার মধ্যে প্রধানত দেখা যায় হার্টের মধ্যে, তারপর হচ্ছে আপনার পিটুইটারি গ্ল্যান্ডে এবং আপনার এডিফোসাইট কোষগুলো বা এডিফোস টিস্যুতে। এই তিনটা ক্ষেত্রে আমরা মেনলি নন জিনোমিক ইফেক্টগুলো পেয়ে থাকি। এগুলো হচ্ছে মেনলি আমাদের সেকেন্ড মেসেঞ্জারগুলোকে অ্যাক্টিভেট করা, তারপর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন পরিমাণ বাড়ানো এবং আদার্স অনেকগুলো ফাংশন। এখন আসুন আমরা জিনোমিক ইফেক্ট সম্পর্কে আলোচনা করি। এটা দেখুন, এটা সরাসরি থাইরয়েড হরমোনগুলো আমাদের নিউক্লিয়াসে যাবে, নিউক্লিয়াসে গিয়ে সেখানে রেটিনয়েড এক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। এই যে থাইরয়েড এবং রেটিনয়েড এক রিসেপ্টর কমপ্লেক্স যেটা থাকবে, সেটা আমাদের হরমোন রেসপন্স এরিয়াতে স্টিমুলেট করবে, ফলে এখানে নিউ আপনার প্রোটিন সিনথেসিস করবে, যেগুলোর আমরা একটু এখানে দেখি, এবং তার যে ইফেক্টটা সেটা এক্সার্ট করবে। যেমন এখানে দেখুন, ওরা কী করবে, জিনোমিক ইফেক্টের মধ্যে আমাদের থাইরয়েড হরমোনগুলো নিউক্লিয়ার রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেখানে আমাদের কিছু ট্রান্সক্রিপশন করাবে। তো ট্রান্সক্রিপশনের মধ্যে মেনলি আলফা চেইন হেভি চেইনটাকে আপনার পরিমাণ বাড়াবে, যেটা আপনার বিভিন্ন এনজাইমকে ওরা অ্যাক্টিভেট করে ওদের হার্টের কন্ট্রাক্টাইল প্রোটিনগুলোর এক্সপানশন বাড়াবে, এনার্জি সাপ্লাইটা বাড়াবে, সেখানে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, যেটা পজিটিভ আনোট্রপিক অ্যাকশন এবং আপনার যে এনহ্যান্স সিস্টোলিক ফাংশনটাকে বাড়াবে। ঠিক তেমনই আমরা জানি হার্টের উপর আমাদের থাইরয়েড হরমোনের নন জিনোমিক ইফেক্ট আছে। সেটা কি? ওই যে আমাদের বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলোর এক্সপানশনটা বাড়ানো, আমাদের সেলের মেমব্রেনের মধ্যে বিটা রিসেপ্টরগুলোকে বেশি পরিমাণ নিয়ে আসবে। সে কারণে আমাদের অ্যান্ড্রোজেনাস যে ক্যাথাকোলামিনগুলো থাকে, সেগুলো এই বিটা রিসেপ্টরগুলোকে বেশি পরিমাণ আমরা অ্যাক্টিভেট করবে, যেগুলো আমাদের ওদের যে পজিটিভ আনোট্রপিক অ্যাকশন, পজিটিভ ক্রোনোট্রপিক অ্যাকশনস, সেগুলো এক্সার্ট করবে। ফলে আমাদের মধ্যে যে সিম্প্যাথেটিক রেসপন্সিভনেসটা ক্যাথাকোলামিনের প্রতি, সেটা বাড়বে। সেগুলো কী করবে, আমাদের সিগনালিং, আমরা জানি ক্যালসিয়াম হ্যান্ডেলিং সিগন্যালটা বাড়াবে, যেটা আমাদের আলটিমেটলি হার্ট রেটকে বাড়াবে, এবং যেটাকে আমরা বলতেছি পজিটিভ ক্রোনোট্রপিক অ্যাকশনস। তাহলে দেখুন, ওরা জিনোমিক এবং নন জিনোমিক দুটা উপায়ে আমাদের হার্টের মধ্যে হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, ফলে ওদের মধ্যে কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে। এই কার্ডিয়াক আউটপুট বাড়া মানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়া। আচ্ছা,
এখন দেখুন আমরা থাইরয়েড হরমোনগুলো কীভাবে আমাদের আর্টারিওলে ফাংশন করবে সেটা সম্পর্কে একটু জানি। আমরা জানি থাইরয়েড হরমোনের অন্যতম কাজ হচ্ছে বেসাল মেটাবলিক রেটকে বাড়ানো। ওরা কি করবে, আমাদের সেলের মেটাবলিজমটা বাড়াবে, গ্লুকোজ ইউটিলাইজেশনগুলো বাড়াবে। ফলে গ্লুকোজ ইউটিলাইজেশন যখন বাড়াবে তখন সেখানে অবশ্যই অক্সিজেন কনজাম্পশন এবং তার ইউটিলাইজেশন বাড়াবে এবং কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনটা বাড়াবে। যখন দেখবেন কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বাড়ানো হচ্ছে, তো আমাদের কার্বন ডাইঅক্সাইডের অন্যতম একটা কাজ হচ্ছে বেসো ডাইলেশন করা। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, আমরা সিওপিডি, যখন সিওপিডি ক্ষেত্রে দেখবেন এগুলি এক্সারভেশন হবে, তখন পেশেন্টগুলো কী নিয়ে আসে, দেখবেন যে মর্নিং হেডেক এবং আমরা যখন পালস এক্সামিনেশন করবেন তখন দেখবেন ওদের বাউন্ডিং পালস পাওয়া যায়। তার কারণ হচ্ছে বেসো ডাইলেশন। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের একটা কাজ হচ্ছে বেসো ডাইলেশন। যখন বেসো ডাইলেশন করবে তখন তো অবশ্যই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে। আর যখন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে তখন আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। তো এভাবে আর্টারিয়াল বেসো ডাইলেশনের মাধ্যমে আমাদের থাইরয়েড হরমোনগুলো বেসো ডাইলেশনের মাধ্যমে থাইরয়েড হরমোন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমায়। আচ্ছা, এখন আসুন আমরা একটু জেনে নিই পালস প্রেশার। যখন আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সম্পর্কে জেনে নিলাম, তখন পালস প্রেশার সম্পর্কে তাহলে না বললেও আপনারা বুঝে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সেটা হলো থাইরয়েড অ্যাকশনের কারণে সিস্টেমিক ব্লাড প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমবে। তাহলে দেখুন আমরা জানি পালস প্রেশার সমান সিস্টোলিক ব্লাড প্রেশার থেকে আমরা যখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাদ দিই, যে প্রেশারটা পাবো সেটা হলো পালস প্রেশার। তো এখন যেহেতু সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে ডায়াস্টোলিক, তাহলে এই দুইটার ডিফারেন্সটা অবশ্যই বাড়বে। সো আমাদের পালস প্রেশারটা অবশ্যই বাড়বে। তো এখন আসুন আমরা একটু জেনে নিই নর্মাল পালস প্রেশার কত আর কখন পালস প্রেশারটা বাড়ে। তার মধ্যে দেখুন এখানে একটা কাজ হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আচ্ছা, এত পর্যন্ত আমরা জানলাম। এখন মিন আর্টারিয়াল প্রেশার মনে রাখবেন, আমরা মিন আর্টারিয়াল প্রেশার সমান জানি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ পালস প্রেশার। দেখুন থাইরয়েড অ্যাকশনের কারণে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে, যেটা আমরা আগেই আলোচনা করেছি। আবার পালস প্রেশারটা বাড়ে, যেহেতু এটা প্লাস এবং একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়তেছে একই সাথে পালস প্রেশার কমতেছে, নিট রেজাল্টটা অনেকটা নর্মাল থাকে। সে কারণে আমরা দেখতে পাই আমার মিন আর্টারিয়াল প্রেশারের ক্ষেত্রে থাইরয়েড অ্যাকশনের কারণে পালস প্রেশারটা বাড়বে আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে, সে কারণে মিন আর্টারিয়াল প্রেশারটা সাধারণত নর্মাল থাকে। আচ্ছা, এখন আমরা হার্টের উপর থাইরয়েড হরমোনের ফাংশন নিয়ে আলোচনা করব। মনে রাখবেন আমাদের থাইরয়েড মায়োসাইটগুলোতে কখনো T4 থেকে T3 কনভার্সনটা হয় না। এখানে T3 যেগুলো ফ্রি ফ্রম আগে থেকে তৈরি হয় ডিরেক্টলি সিক্রেশন ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড, সেগুলো এসে মায়োসাইটের থাইরয়েড রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, সেখানে তারপর ফাংশনিং হবে। আবার এখন দেখুন আমাদের হার্ট মাসেলের অ্যাক্টিভিটিটা অনেক বেশি বাড়ায়, স্ট্রেংথটা বাড়ায় আমাদের হার্ট থাইরয়েড হরমোনগুলো। যখন সেখানে আমাদের তখন দেখব যখন হাইপারথাইরয়েডিজম হবে তখন লং টাইম হার্টের উপর অ্যাকশন করবে, ফলে আমাদের পুটিং ক্যাটাবলিজমটা লং টাইম হবে। আমরা জানি থাইরয়েড হরমোনের অন্যতম কাজ হচ্ছে মেটাবলিজমে সাহায্য করা। তো এখন বেসাল মেটাবলিক রেট বাড়াতে গিয়ে ওরা কী করবে, প্রোটিন মেটাবলিজম করাবে, ফলে লং টাইম T3 T4 যখন থাকবে তখন আমাদের প্রোটিনগুলো মেটাবলিজম বাড়বে, ফলে হার্টগুলো উইক হবে এবং হার্ট মাসেল ফ্যাটিক হবে, সেখানে হার্টগুলোর ফেলিউর হবে, অর্থাৎ হার্ট ফেলিউর হবে। আসুন ব্লাড ফ্লো। মনে রাখবেন আমাদের T3 T4 এর অন্যতম কাজ হচ্ছে ফর কার্বন ডাইঅক্সাইড বাড়ানোর মাধ্যমে বেসো ডাইলেশন করা, পেরিফেরাল বেসো ডাইলেশন করা। এখন পেরিফেরাল বেসো ডাইলেশন করতে গিয়ে ওরা কী করবে, ব্লাড সাপ্লাই বাড়াবে। ব্লাড সাপ্লাইটা মেনলি কোন জায়গায় বেশি বাড়ায়, স্কিনের মধ্যে। কেন? কারণ আমরা জানি থাইরয়েড হরমোনের কারণে বেশি পরিমাণ হিট প্রোডাকশন হয়, সেগুলো এলিমিনেশন করার জন্য স্কিনে ব্লাড ভেসেলগুলো ডাইলেট করে বেশি পরিমাণ ব্লাড পাঠাবে, ফলে হিট এলিমিনেশনটা বাড়াবে, ফলে আমাদের হিটের যে ব্যালেন্সটা সেটা কন্ট্রোল করার চেষ্টা করবে। এবার আসুন আমরা সামারি বক্স নিয়ে একটু আলোচনা করি। দেখুন থাইরয়েড হরমোনগুলো আমাদের মেনলি সিস্টোলিক হাইপারটেনশন করায় এবং ডায়াস্টোলিক হাইপোটেনশন করায়। তার মানে এখানে দেখুন সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়াবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমাবে। এটা করার জন্য ওদেরকে হার্ট রেটটা বাড়াইতে হবে, স্ট্রোক ভলিউম বাড়াইতে হবে এবং কার্ডিয়াক আউটপুটকে বাড়াইতে হবে। এছাড়াও পালস প্রেশারটা বাড়াবে, কিন্তু মিন আর্টারিয়াল প্রেশারটা নর্মাল থাকবে এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। এখন আমরা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো দেখুন হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম দুটাই আমাদের হার্ট ফেলিউরের কজ। কীভাবে? এখন হাইপারথাইরয়েডিজম
হার্ট ফেলিওর করে সেটা নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখুন হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনগুলো কমে যাওয়া। আমরা জানি হার্টের উপর থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে এটা হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াবে এবং হার্ট রেটটা বাড়াবে। সে কারণে যদি থাইরয়েড হরমোনগুলো কমে যায় তার মানে আমাদের কন্ট্রাক্টিলিটিটা কমে যাবে, ফলে লং টাইম আমাদের ডায়াস্টোলটা বেড়ে যাবে, ডায়াস্টোলিক যে রিল্যাক্সেশন সেটা বেড়ে যাবে। তাহলে দেখুন একই সাথে আমাদের সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, কারণ আমাদের থাইরয়েড হরমোনের কাজ ছিল টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমানো। এখানে যেহেতু হাইপোথাইরয়েডিজমে থাইরয়েড হরমোনগুলো কমে যাচ্ছে সে কারণে হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, অপোজিট ফাংশনটা। তাহলে দেখুন এখানে যেহেতু এখানে ডায়াস্টোলিক রিল্যাক্সেশন হচ্ছে, হার্ট রেট কমে যাবে, কন্ট্রাক্টিলিটি কমে যাচ্ছে, সেখানে অবশ্যই কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, ডায়াস্টোলিক ডিসফাংশন হবে, সে কারণে আমাদের বডির মধ্যে ফ্লুইড রিটেনশন হবে, আমাদের হার্ট ফেলিওর হবে। যেহেতু এখানে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে সেখানে এটাকে আমরা বলি লো আউটপুট ফেলিওর। এবার আসুন হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখি। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে দেখুন থাইরয়েড হরমোনগুলো এক্সেস বেশি পরিমাণ থাকে। বেশি পরিমাণ থাকার কারণ হচ্ছে কি, তাই আমাদের হার্ট রেটটা বাড়বে বেশি পরিমাণ থাকার কারণে, কন্ট্রাক্টিলিটি আরও বেশি পরিমাণ থাকবে। যখন কন্ট্রাক্টিলিটি বাড়বে হার্ট রেট বাড়বে, মনে রাখবেন আমরা জানি হার্ট রেট বাড়ার সাথে সাথে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কন্ট্রাক্টিলিটি বাড়ার সাথে সাথে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কিন্তু যখন এটা 180 চেয়ে বেশি পরিমাণ হার্ট রেট বাড়বে তখন আমরা জানি যে ডায়াস্টোলিক যে ফিলিং টাইম সেটা কমে যাবে। সে কারণে আমাদের ভেন্ট্রিকল মধ্যে লেফট এটিএম থেকে কম পরিমাণ ব্লাড আসবে, কারণ এখানে ডায়াস্টোলিক ফিলিং টাইমটা কমে যাবে, হার্ট এত বেশি আপনার কন্ট্রাকশন করে। সে কারণে হার্ট রেট বাড়লেও বেশি পরিমাণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হওয়ার সম্ভাবনা থাকে। আবার হার্টের মধ্যে ব্লাড সাপ্লাইও লেফট এটিএম থেকে কম আসে লেফট ভেন্ট্রিকলের মধ্যে। আর যেহেতু এখানে কন্ট্রাক্টিলিটি অনেক বেশি বাড়তেছে সেখানে অবশ্যই আমাদের মায়োকার্ডিয়াল যে অক্সিজেন ডিমান্ড সেটা বাড়বে, কিন্তু আমাদের মায়োকার্ডিয়াল সাপ্লাইয়ের চেয়ে পরিমাণ বেশি বেড়ে যাবে। যখন মায়োকার্ডিয়াল আমাদের সাপ্লাইয়ের চেয়ে বেশি পরিমাণ বেড়ে যাবে তখন আমাদের মায়োকার্ডিয়ামটা ফেটিক হয়ে যাবে এবং ডাইলেটেড হয়ে যাবে, সে কারণে প্রপারলি কন্ট্রাকশনটা করতে পারবে না, সেখানে হার্ট ফেলিওর হবে। আমাদের টিস্যুর মধ্যে যতটুকু ব্লাড পাঠানো প্রয়োজন সে অনুযায়ী পাঠাতে পারবে না, সেটা আস্তে আস্তে এটা হাই আউটফ্লো হার্ট ফেলিওর হবে, যেটা প্রোগ্রেসিভলি দেখা যাবে কার্ডিওমায়োপ্যাথিও হতে পারে। ধন্যবাদ সবাইকে।